আমার হবে। যে সকল কবির কবিতা নিয়ে আমাদের কোলাজটি সংকলিত হয়েছে তাঁরা হলেন কবি সুকান্ত ভট্টাচার্য, কবি দেবেশ ঠাকুর, কবি সুবোধ সরকার, কবি চন্দনলাল, কবি অনির্বাণ ঘোষ এবং কবি তসলিমা নাসরিন। এবছর আমরা পার করব স্বাধীনতার ৭৭ বছর, কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের দেশের স্বাধীনতা। আজ আমরা একটু সেই দিকে ফিরে তাকাবো। ১৯ শতকে ব্রিটিশ ভারতে সংঘটিত একটি ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন হল হুল আন্দোলন। এটাই ধরা হয় ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন। ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষিনীতির বিরুদ্ধে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ৪ ভাই, সিধু, কানু, চাঁদ ও ভৈরব। দারোগা মহেশ চাল ভর্তি দড়ি নিয়ে জঙ্গলে ঢুকলেন সাঁওতালদের বেঁধে ইংরেজদের পায়ের কাছে নিয়ে আসবে বলে। কিন্তু জঙ্গল থেকে গাছের ডালে বেঁধে মহেশ দারোগার বডি নিয়ে এলো ওরা, ট্রাকে তুলে পাঠিয়ে দিল ইংরেজদের থানায়। মহেশ বলেছিল, তুই কে? সে বলেছিল, আমি কানু মুর্মু। এই জঙ্গল আমার, এই দেশ আমার, এই পাহাড় আমার। মহেশ বলেছিল, তুই কে? সে বলেছিল, আমি সিধু মুর্মু। এই ধান আমাদের, গম আমাদের, ভেড়া আমাদের, মোষ আমাদের, আমাদের আমাদের, পলাশ আমাদের। ৫০,০০০ সাঁওতাল বলেছিল, ডুংরিতে ডুংরিতে আমাদের খুন, ডুংরিতে ডুংরিতে আমাদের আত্মা, ডুংরিতে ডুংরিতে আমাদের প্রতিধ্বনি, ডুংরিতে ডুংরিতে আমাদের ফুল। আমাদের যেন না তুমি সাহেব। ইংরেজি শুনে আমরা ডরাই না ওই বাবুদের মতো। মহেশ ঢুকেছিল ট্রাক ভর্তি দড়ি নিয়ে। সেই দড়ি কাল হল। দড়ি দিয়ে মহেশকে বেঁধে জঙ্গল থেকে বেরিয়ে আসছে ভারতের প্রথম ২ হিরণময় গেরিলা, প্রথম ২ দেশপ্রেমিক। একজন তীর, একজন ধনুক, একজন বজ্র, একজন মানিক, একজন কানাইয়া, একজন বাঁশি। আমি একটা কথা জানতাম না, জেনে গর্ব হলো। কানু ফাঁসির মঞ্চ থেকে বলেছিল, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবই। কানু এখনো লড়াই করছে আমেরিকায়, আর সিধু লড়ছে ভারতবর্ষ থেকে ভারতবর্ষ। এই লড়াই চালাতে হয়েছিল বছরের পর বছর। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারত শাসন করছিল এবং ভারতীয় জনগণের ওপর ব্যাপক শোষণ ও অত্যাচার চালাচ্ছিল। ভূমিকর নানান নিয়ম নীতি, বাণিজ্যিক শর্তগুলো অত্যন্ত কঠিনভাবে ভারতীয়দের ওপর পর্যবসিত করা হয়েছিল। ভারতের সংস্কৃতি, ধর্ম ও সামাজিক কাঠামোকে প্রতিনিয়ত উপেক্ষা করে নানান সিদ্ধান্ত নিত ব্রিটিশ শাসকরা। তাছাড়া ভারতীয় সেনারা যারা ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতে, তাদের মধ্যে বিভিন্ন কারণে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। বিশেষ করে নতুন রাইফেল ব্যবহারের জন্য যে কার্তুজ ব্যবহার করা হয়েছিল, সেটি গরু ও শূকরের চর্বি থেকে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। এই বিষয়ে হিন্দু মুসলিম সেনারা ধর্মীয় কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করে। তারা ভাবতে থাকে যে ব্রিটিশরা তাদের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কাজ করছে। তাই প্রতিবাদে সকলে গর্জে উঠল। হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো। চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে। ছেলে বুড়ো জেগে উঠল ৯০ সনায়। ১০০ বছর গোলামিতে সবাই যখন ক্ষিপ্ত, বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। নানা সাহেব, তাঁতিয়া টুপি, ঝাঁসির রানী লক্ষ্মী,
সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু পক্ষী। কেবলই ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তা নয় তো, দিল গরিবেরাও রক্ত। সবাই জীবন তুচ্ছ করে, মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতিরক্ত বিন্দু। তখন ঈদের স্মরণ করো, স্মরণ করো নিত্য। ঈদের নামে ঈদের পণে সাজিয়ে তোলো চিত্ত। নানা সাথে কাটিয়া টপি, ঝাঁসির রানী লক্ষ্মী। ঈদের নামে তৃপ্ত কিশোর, খুলবে তোমার চোখ কি? না, আমাদের চোখ আর খুলছে কোথায়? আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতার এতগুলো বছর পার করেও মনে হয়, সত্যি বলো তো, স্বাধীনতা তুমি কার? হাসি মুখে ওরা মেয়েছে আত্মত্যাগ, হাসি মুখে ওরা মেয়েছে পাটল। অনায়াসে বরণ করেছে কারা? কঠিন শপথে ভুলেছি যে ঘর। স্বাধীনতা, ওরা স্বাধীনতা চেয়েছিল। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, চেয়েছিল মার অশ্রু মুছিয়ে দিতে, মুছে দিতে তার হৃদয়ের ক্ষত ভয়। রুখে দিতে ওরা চেয়েছিল লুণ্ঠন, চেয়েছিল হোক শোষণের অবসান। বন্দিনী মার শিকল ছিঁড়তেছে, দলে দলে ওরা সঁপেছে নিজের প্রাণ। এসব আমরা কে আর জানি না বলো, কিন্তু বলো তো তাকিয়ে চতুর্দিকে আমরা কজন বুঝতে পেরেছি আজও স্বাধীনতা এই কথার মর্মটিকে? তাহলে কি করে লুণ্ঠন আজও জারি? কেন বঞ্চিত খেটে খাওয়া মানুষেরা গুমড়িয়ে কেন অকালে এখনো ঝরে এ মাটির বুকে? অগণন স্বপ্নেরা ঝরে পড়ে যায়, ছাই হয়ে যায় ঘর। এই স্বাধীনতা চেয়েছিল নাকি ওরা? এরই জন্য জীবন করেছে বন, এরই জন্য ঘরের বাঁধন ছুঁড়ে লড়েছিল ওরা ওইভাবে আবরণ। স্বদেশ প্রেম তো পতাকা ওড়ানো নয়, নয় সে কেবলই বুধা উৎসবে। যেদিন এসেছে কান্না রক্ত ঘামে, বুধ নিয়ে তাকে বরণ করবো কবে? শত শহীদের স্বপ্ন কি ছিল ভুলে এভাবেই যদি সয়ে যায় অনাচার? দেশ মা আমার টুকরে উঠবে না তো স্বাধীনতা? ওগো স্বাধীনতা তুমি কার? সত্যি এই বয়সে এসে এখন খুব ভীষণভাবে বারে বারে মনে আসে সেসব দিনের কথা। স্বাধীনতা লাভের ঠিক দুদিন পরে 18ই আগস্ট আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়েছিল সেই র্যাডক্লিফ লাইন নামে সীমান্ত রেখা, যা খণ্ডিত করেছিল, রক্তাক্ত করেছিল আমাদের দেশের অখণ্ডতাকে। দেশ মানে তো আপন ঘরে আপন জনের বাস, এক বন্ধুর কাঁধের ওপর আর কারো নিঃশ্বাস। দেশ মানে তো নানা ভাষায় নিবিড় ভালোবাসা, অজানাকে জানব বলে উজান স্রোতের ভাষা। একটি দেশ ছিল সুজলা সুফলা, দেশের মানুষেরা সোনালি ধান যেমন হাওয়া তুলত, তেমনি তুলত নতুন তুলের দিনে। একটি দেশ ছিল শরতের মেঘ আকাশে মেলা বসালে সেও বসাতো মেলা, সুখের মাটির গন্ধের সঙ্গে মিশে মাটিতে। একটি দেশ ছিল আম কাঁঠালে, বর্ষার জলে কাক ভেজা, ঘরে ফিরে তিত্তির কেঁপে উঠবার, কুয়াশা কাটা রোদে গা পোহাবার দেশ। একটি দেশ ছিল আমার, তার, আমাদের পূর্বপুরুষের। কিন্তু এই ভালোবাসাবাসী দেশটাকে হঠাৎ কারা যেন দুটুকরো করে চলে গেল। যারা দুটুকরো করলো তারা দেশের মানুষের লাউয়ের ডগার মতো লকলকে স্বপ্নের গোড়া ধরে টান দিল, ঝাঁকুনি দিল দেশটির শেকড় ধরে। কে যে কোথায় ছিটকে পড়লো, কে যে বাঁচলো, কে যে মরলো
তার হিসেব মিলল না। দেখা গেল বিক্রমপুর থেকে কেউ গিয়ে পড়ল গড়িয়াহাটার মোড়ে, বর্ধমান থেকে কেউ গেল ফুলতলি গ্রামে, যশোর থেকে কেউ গেল হাওড়ায়, নেত্রকোনা থেকে রানাঘাটে, মুর্শিদাবাদ থেকে ময়মনসিংহে। ভরা ফুলের বাগানে বুনো ষাঁড় ছেড়ে দিলে যা হয়, বাড়িয়ে আছে পরস্পরের দিকে তাদের তৃষ্ণার্ত হাত, আর সেই মাঝখানে রয়েছে মানুষেরই বানানো ধর্মের ক্লেদ কাঁটা তার। ছোটবেলায় স্বদেশ বাবুর কাছে ভূগোল করতাম। প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন। আঁকবো কি লেড পেন্সিলের শীষ হাতে ফুটে একেবারে রক্তারক্তি। সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়, আরো ভয় মানচিত্রে। মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল। বাবার জ্যাঠাইমা ছিলেন পদ্মাপাড়ের মেয়ে, তার নিজস্ব একটা ভূগোল ছিল, 43 থেকে অপরিবর্তিত। তগো মানচিত্র বুঝি না মুনি, রংপুর কুষ্টিয়ারে তোরা কইস বিদেশ। আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কেমনে? ঠাকুমার কাছে চোখ বুঝে আব্বাসুদ্দিনের পাখির গল্প শুনতাম। বগাকে দেখে বগি কাঁদে, বগিকে দেখে বগা। আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, কাঁদিল নীরবে। ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দুর সেই চাঁদ বদনী মেয়ের মুনুক ছুনুক নুপুরের গান। স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে, বাড়ির পাশে আশিনগরে যার বাসা, স্বদেশ বাবু ভূগোল শিক্ষক। তিনি শিখিয়েছিলেন সূক্ষ্ম ধারালো লেড পেন্সিল দিয়ে একটি নিখুঁত ভারতবর্ষ আঁকতে। একটি রেখা চিরে গেল লালন আব্বাসুদ্দিনের বুক, অন্য রেখাটি টানলাম গোলাম আলী নসরত ফতে আলী হৃৎপিণ্ডের পাশ দিয়ে। আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী, তিনি তালিবান ছিলেন না, তবু ছিল চোখে পট্টি বাঁধা। আমরা সেই পট্টি দিয়ে সযত্নে ঢেকে রেখেছি চোখ, বন্ধ করেছি দু কান। এতদিন যারা অচলায়তনে বসে দু চোখ রাঙিয়ে বলেছে খবরদার, তারা তো জানে না ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যে কণ্ঠ জাগে, সে কণ্ঠ স্পর্ধার। যখন দেয়ালে সে থেকে যায় পিঠ, কম্পিত হয় রুদ্ধ বদ্ধ ভূমি, স্পর্ধা তখন কানে কানে বলে ওঠে, সময় হয়েছে, চোখে চোখ রাখো তুমি। ভীরুতাই বাঁকা মেরুদণ্ড বুঝি ছুঁড়ে ফেলে দেয় পিঠের ক্লান্ত বোঝা। স্পর্ধা তখন আগুনের ছোঁয়া দিয়ে মুহূর্তে করে সে মেরুদণ্ড সোজা। বিদ্রোহ সুর প্রতি সপ্তাহে মিশে কাঁপায় নগর নদী প্রান্তর বুক। স্পর্ধা তখন সোচ্চারে বলে ওঠে, দেখে নাও কাকে বলে জনজাগরণ। যেন বলে যায় সময় হয়েছে আজ, ভুলে যাও যত স্বজন হারানো শোক। বন্ধু এবার অচলায়তন ভাঙো, স্পর্ধা তোমার প্রধান অস্ত্র হোক। বন্ধু এবার অচলায়তন ভাঙো, স্পর্ধা তোমার প্রধান অস্ত্র হোক। I'm gonna tell you.